মাত্র দুটি সিকিউ কোশ্চেন সলভ করে অর্ধবার্ষিক পরীক্ষায় তুমি পেতে পারো 10 10। আমি তোমাদের সেট অফ ফাংশনাল থেকে শুধুমাত্র দুটি সিকিউ কোশ্চেন সলভ করাবো এবং এটি তোমাদের পুরো অধ্যায়টাকে কভার করবে। সো যাদের দ্বিতীয় অধ্যায়টা আসছে পরীক্ষাতে তারা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো ফার্স্ট কোশ্চেনটা তোমাদের ঢাকা বোর্ড 2024 কোশ্চেনটাকে একটু দেখি আমরা। বলা হয়েছে যে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু x বিলংস টু n, x হবে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। অলরেডি তোমরা জানো যে বিজোড় সংখ্যা কোনগুলোকে বলা হয়। এরপরে দেখো একটা শর্ত বলা হয়েছে 3 এর থেকে বড় এবং 15 থেকে কি হবে? ছোট হবে। তাহলে 3 এর থেকে বিজোড় সংখ্যাগুলো কি কি? 5 7 9 11 13, যেহেতু 15 থেকে ছোট বলেছে তাহলে দেখো আমরা লিখে নিই u equals to 5 7 9 11 13। ওকে, এরপরে যদি তোমরা একটু দেখো বলা হয়েছে যে a equals to x belongs to n, যেখানে 7 এর থেকে x এর মানগুলো হবে বড় এবং 15 থেকে হবে ছোট। তাহলে 7 এর থেকে বড় 15 থেকে ছোট মানগুলো কি কি? 8 9 10 11 12 13 14। ওকে, তাহলে এই যে মানগুলো লিখলাম, এখন তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে a এর মানগুলো u এর মানের মধ্যে আছে তো, যদি না থাকে তাহলে সেই মানগুলো কি নয়? গ্রহণযোগ্য না। তুমি যদি একটু খেয়াল করো এখানে এই যে দেখো 8 10 12 14 এই মানগুলো কি নয়? ইউ এর মানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তার মানে যে সব মানগুলো ইউ এর মানের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে না সেগুলো কি নয়? গ্রহণযোগ্য নয়। তাহলে এ নির্ণয় এর মান কত হবে? তাহলে এর মান আসবে 9 11 13। ওকে, এরপরে যদি তুমি দেখো তোমাদের ভি এর মান দেওয়া আছে v equals to 5 7 11 13। এরপরে তুমি যদি দেখো c এর মান, তাহলে এখানেও দেখো x belongs to n, যেখানে বলা হয়েছে যে x হবে কি? 3 এর গুণিতক। তার মানে 3 এর গুণিতক কোনগুলা? গুণিতক আগে জানতে হবে তোমাকে কি। গুণিতক হলো যেটা আমরা নামতা আকারে বলে থাকি, অর্থাৎ 3 6 9 12 15 18, যেগুলো এগুলো 3 এর গুণিতক। এরপরে যখন 4 এর গুণিতক বলবো 4 8 12 16, এরপরটা কি? 20। ওকে, তুমি অলরেডি পারো আমি জানি। তাহলে দেখো এই যে মানগুলো লিখে দিই। তাহলে 3 এর গুণিতক বলেছে এবং শর্তটা দিকে যদি তুমি খেয়াল করো বলা হয়েছে যে x এর মান হবে 15 থেকে ছোট। কিসের থেকে ছোট? 15 থেকে ছোট। ওকে, তাহলে 15 থেকে ছোট মানগুলো কি কি? 15 থেকে ছোট মানগুলো 3 6 9 12 আর 15 হয়, কিন্তু 15 এর সমান তো বলে নাই, তার মানে 15 গ্রহণযোগ্য নয়। ওকে, এখন এখানেও তুমি যদি দেখো যে ইউ এর মানের ভিতরে আবার সি এর মানগুলো অনেকগুলো নেই, তাহলে যেগুলো থাকবে না সেগুলো কি হবে? বাদ যাবে। তাহলে দেখো কোনগুলো নেই? 3 9 6 9 12 9, তার মানে এই মানগুলো কি হবে? বাদ যাবে। তাহলে নিম্ন মান আসবে কত? শুধুমাত্র 9। ওকে, আশা করি যে তোমরা মানগুলো নির্ণয় করা বুঝে গেছো। আমি আগে মানগুলো নির্ণয় করলাম কারণ তোমাদের পরে ম্যাথ করার জন্য আমার যাতে খুব ইজিতে ম্যাথগুলো সলিউশন করতে পারি। ঠিক আছে, এখন দেখো ফার্স্টে তোমাদের কোশ্চেনটা যেটা দেওয়া আছে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ a equals to a cube minus 4a square plus 5a plus 2b। ওকে, তাহলে এটার মান নির্ণয় করতে হবে কার মান? b এর মান। এই যে দেখো b এর মান নির্ণয় করতে হবে যেখানে ফাংশন অফ -1 = 0। তার মানে যখনই তুমি দেখবা যে ফাংশন অফ -1 = 0, ফাংশন অফ -2 থাকতে পারে, তার মানে a এর জায়গাগুলোতে এখন কত আসলো? -1। তাহলে তুমি কি লিখলা? ফাংশন অফ -1 = তাহলে আমরা দেখো তো এখানে a এর জায়গায় কত বসাইছি? -1। তাহলে এই মানগুলো আমরা বসাই এখানে। তাহলে দেখো -1 কিউব -4 -1 স্কয়ার প্লাস 5 -1 প্লাস 2b। ওকে, তাহলে তুমি যদি নরমাল ক্যালকুলেশন করো, আমি জানি তুমি পারো, তাহলে মাইনাসের উপর কিউব করলে কত আসবে? -1 আসবে। -4, এখন -4 কেন? কারণ স্কয়ার এই যে এখানে দেখো তুমি যদি খেয়াল করো এই যে এইখানে স্কয়ার, মাইনাসের উপর যদি স্কয়ার থাকে সেটা প্লাস হয়, কারণ মাইনাস দুইটা গুণ হয়। তাহলে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়। তাহলে এই যে প্লাসে আর মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এরপরে দেখো প্লাসে মাইনাসে আবার সেম, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 * 1 করলে 5 প্লাস 2b। তাহলে তুমি যদি যোগ করো, একটু যোগ করে দেখো -1 -4 -5 যোগ করলে কত আসবে? -10 প্লাস 2b। ওকে, তাহলে f অফ বা ফাংশন অফ আমরা -1 = কত পাই?
-10 প্লাস 2b। তাহলে দেখো প্রশ্ন মতে ফাংশন অফ -1 ইকুয়ালস টু 0 বলা হয়েছে আমাদের শর্তে। দেখো তুমি যদি খেয়াল করো এই যে শর্তের মধ্যে বলা আছে, দেখছো? তাহলে শর্তটা যদি দেখছো, তাহলে এখন ফাংশন অফ -1 মান আমরা কত পেয়েছি? ফাংশন অফ -1 মান আমরা পেয়েছি -10 প্লাস 2b। এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো যে 2b প্লাস 10, সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখো ইকুয়ালের একটি অংশ যদি মাইনাস থাকে, অপোজিট অংশে গেলে কি এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, তোমরা অলরেডি এগুলো জানো। গুণ থাকলে ভাগ। তাহলে দেখো 2b equals to 10, b equals to 10/2, কাটাকাটি করলে কত হয়? 5। তাহলে আমরা নির্ণয় b এর মান কত পাই? 5 পেয়ে যাই। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কটা খুবই সহজ ছিল। চলো আমরা এখন খ নম্বর প্রশ্নটা সলভ করি। দেখো খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? খ নম্বর প্রশ্নে দেওয়া আছে a প্রাইম ইউনিয়ন b বাদ c। তাহলে a প্রাইম b বাদ c মানে কি তোমরা জানো? b বাদ c মানে কি? b মাইনাস c। ওকে, তাহলে চলো আমরা সলভ করি। a প্রাইম ইউনিয়ন b বাদ c। দেখো a প্রাইম মানে কি? u মাইনাস a। তাহলে এর উপরে প্রাইমও থাকতে পারে অথবা সিও থাকতে পারে। সি দ্বারা আমরা বুঝি কমপ্লিমেন্ট। ওকে, সো একটু দেখো এর মান কি কি আছে। এর মান দেওয়া আমরা একটু আগে নির্ণয় করলাম, সেটা কত কত নির্ণয় করছি একটু দেখে নাও। 5 7 9 11 13, 5 7 9 11 13। ওকে, এরপরে আমরা এর মান কত পেয়েছি একটু যদি দেখে নাও। এর মান পেয়েছি যে দেখো 9 11 13। তাহলে বসাই 9 11 13। তাইলে এর মানের থেকে এর মানগুলোকে বাদ যদি দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? পুরো সেটের মান পাবো। তাহলে এখন দেখো এখানে দেখো 9 আছে, এখানে 9 বাদ, 11 বাদ, 13 বাদ। তাহলে তিনটা ইকুয়াল টু মিলে গেছে, সেটা বাদ হয়ে যাবে। তাহলে বাকি যেগুলোর সাথে মিলে নেই সেগুলো আনসারে চলে আসবে। তাহলে দেখো কত কত মিলে নেই? 5 এবং 7। দেখছো, আমরা লিখে দিলাম, খুবই সহজ। ওকে, a প্রাইমের মান নির্ণয় করে ফেলছো। এখন বাকি আছে কি? b বাদ c এর মান নির্ণয় করা। তাহলে b বাদ c এটা মানে কি? b মাইনাস c। তাহলে b এর মানগুলো কি কি ছিল? b এর মানগুলো একটু দেখে নাও। b এর মানগুলো ছিল এই যে দেখো, b এর মানগুলো ছিল 5 7 11 13। তাহলে b এর মানগুলো লিখে দিই 5 7 11 13। আর তুমি যদি দেখো c এর মান কত ছিল একটু দেখে নাও। c এর মান ছিল 9। c এর মান ছিল কত? 9। তাহলে লিখে নিই। ওকে, তাহলে দেখো যেটা যেটা মিলবে সেটা সেটা বাদ। এখন দেখো এখানে এই যে c এর ভ্যালুর সাথে b এর ভ্যালুর কোনো কি নেই? মিল নেই। তাহলে যদি মিল না থাকে ওই c এরও কোনো দাম নেই, মাইনাস মান গ্রহণযোগ্য নয়। তার মানে নির্ণয় মান কত কত আসবে? 5 7 11 13। তাহলে b বাদ c এর মান আমরা পেয়ে গেছি। তার মানে আমরা মান নির্ণয় করাটা খুব ইজি। প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিটা কত ছিল? তুমি যদি খেয়াল করো রাশিটা কত ছিল? a প্রাইম b বাদ c। ওকে, তাহলে দেখো a প্রাইমের মান কত পেয়েছি আমরা? a প্রাইমের মান পেয়েছি যে এখানে খেয়াল করো 5 7 5 7। অপরদিকে আমরা b বাদ c এর মান কত পেয়েছি? 5 7 11 13। ওকে, তাহলে দেখো এখন এই দুটার মানের মধ্যে কমন কোনটা? ইউনিয়ন মানে কি সেটা তোমরা জানো তো? ইউনিয়ন মানে কমন আনকমন সব। আর ইন্টারসেকশন মানে কি? শুধু কমন গুলো, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলোকে আমরা বলবো ইন্টারসেকশন। আর দুইটা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে তৈরি সেটকে আমরা বলি ইউনিয়ন। ওকে, তাহলে এখন দেখো 5 7 11 13। দেখছো নির্ণয় মানটা কত সহজ হয়ে গেল। এই যে দেখো আনসারটা বের হয়ে গেছে। এটা কি কঠিন? আমি জানি তুমি এটা পারো, ট্রাই করো আরো বেশি করে, তাহলে যাতে আরো বেশি পারো। ওকে, চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা সলভ করি। এবং এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষাতেও আসছে এই অঙ্কটা, এবং তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেটাও আসতে পারে। একটু মনোযোগ দাও। ওকে, চলো আমরা সলভে যাই। যেমন তোমাদের ফার্স্টে কোশ্চেনটা কি বলছে একটু দেখো। কোশ্চেনটা বলেছে p উপসেট b নির্ণয় করতে হবে, যেখানে দেখাইতে হবে আমাদেরকে p উপসেট b টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n b এর উপাদান সংখ্যা। তাহলে চলো আমরা সলভ করি। দেখো আমাদের b এর মান দেওয়া আছে, যে দেখো
যে ভি এর ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে ভি ইকুয়ালস টু আমাদের কত দেওয়া 5 7 11 13। ওকে, এরপরে যদি তুমি দেখো আমাদের বলছে পি উপসেট বি এর মান নির্ণয় করার জন্য, তাহলে তোমরা তাহলে নির্ণয় করতে পারো আমি জানি। তার মানে এই যে উপাদান সংখ্যা আছে যে চারটা আছে সেগুলোকে যতভাবে সাজানো যাবে, যতভাবে সেট গঠন করা যাবে। ওকে, আমরা সেট গঠন করা শুরু করে দিই। আসো 5 7 11 13। দেখছো আগে সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমরা সাজিয়ে নিয়েছি, এখন কয়টা করে সাজাবো? আগে ফার্স্টে সিঙ্গেলের কাজ, পরে জোড়ার কাজ। জোড়া মানে ডবল, আমরা সিঙ্গেল ছিলাম এখন ডবল চলে যাব। ওকে, আর বিবাহ করে ফেললে তোমরা ডবল হয়ে যাবে, সমস্যা নেই, কেউ প্রেম করবে না কিন্তু। এবারে দেখো তাহলে 5 7 5 11 5 13। দেখছো আগে 5 দ্বারা সবগুলাকে করে ফেললাম, এরপরে কত দ্বারা করব? 7 দ্বারা, এরপরে 11 দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো এরপরে কত আসবে? 7 11, এরপরে 7 13। তাহলে দেখছো 7 দ্বারাও করা শেষ। এখন 7 দ্বারা করার পরে কত দ্বারা করব? 11 দ্বারা। তাহলে 11 13। তার মানে জোড়া জোড়ায় কাজও শেষ হয়ে গেল। এবারে কয়টা করে করো? 3টা করে। এখন আবার কেউ ভাই বলে যে 3টা নিয়ে ঘুরবা। ওকে, 3টা করে। চলো আমরা যদি 3টা করে করি তাহলে কত কত আছে দেখো, 5 7 11। এখন লাস্টেরটাকে বাদ দিলাম, এরপর আগেরটাকে বাদ দেব, মানে একবার 13, একবার 11, একবার 7, একবার 5 কে বাদ দেব। ওকে, তাহলে দেখো এখন কাকে বাদ দিলাম? 13 কে। এরপরে কাকে বাদ দিব? 5 7 13। এখন দেখছো কাকে বাদ দিয়ে দিলাম? 11 কে বাদ দিয়ে দিলাম। তাহলে এরপরে কাকে করব? 5 11 13। দেখছো এখন 7 কে বাদ দিয়ে দিলাম, এরপরে 5 বাদ, তাহলে 7 11 13। দেখছো 3টা করে করা শেষ। এখন কয়টা করে? 4টা করে একটা সেট আছে, তাহলে 4টা করে একটা লিখে দিই, 5 7 11 13। এখন একটা কম আছে, সেই কমটা আমরা কি দিয়ে ফিল আপ করি? ফাঁকা সেট দ্বারা। এবং অলওয়েজ মনে রাখতে হবে তোমাদেরকে ফার্স্ট একটি সেকেন্ড ব্র্যাকেট এবং লাস্ট একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু ক্লোজ করে দিতে হবে। কেন এটা ক্লোজ করতে হবে সেটা তোমরা জানো? এটা ক্লোজ করতে হয় এই জন্য কারণ এই যে ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, ওকে, বন্ধনী দিয়ে কি করতে হবে? সেটটাকে সম্পূর্ণ করে দিতে হবে। এরপরে দেখো তোমাদেরকে বলছে বি এর উপাদান, বি এর উপাদান, ওকে, সংখ্যা n equals to 4। তাহলে p of b এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n equals to 2 to the power 4 equals to 16। তাহলে দেখো এখানে উপাদান সংখ্যা 16টা আছে কিনা একটু গুনে দেখো। যদি 16টা থাকে তাহলে সমর্থন করবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে সেটা কি টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। চলো আমরা 2 নাম্বার সিকিউরিটি সলভ করি এবং 2 নাম্বার সিকিউরিটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের বোর্ড পরীক্ষাতে আসবেই। 2 নাম্বার সিকিউরিটিটা কুমিল্লা বোর্ড 2024 এ এসেছে। চলো আমরা একটু সলভ করা শুরু করে দিই। ওকে, দেখো ফার্স্টে কি বলা হয়েছে? r equals to x, y, যেখানে x belongs to a, y belongs to a এবং একটা শর্ত বলা হয়েছে। শর্তটা খুবই ইম্পর্টেন্ট, শর্তের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। x minus y plus 2 equals to কত হবে? 0, যেখানে a সমান সমান -3 -2 -1 0 1। ওকে, এরপরে দ্বিতীয় নম্বর শর্ত বলা হয়েছে f of x equals to 1 plus x cube plus x to the power 6 divided by x cube। তাহলে এই যে দুইটা আমাদের শর্ত বলে দিচ্ছে, দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে, আমরা এগুলো সলভ করব একটু পরে। আগে দেখি আমরা ক নম্বর প্রশ্নটা কি বলে। বলা হয়েছে যে a সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট কয় ধরনের? সেট হয় দুই ধরনের, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। যেটা এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে এর মানগুলোকে কি পদ্ধতি দেওয়া আছে? তালিকা পদ্ধতিতে। তাহলে এটাকে একটা শর্তের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করি। তাহলে আমরা a equals to, তুমি যদি দেখো আমরা শর্তটা সাজিয়ে ফেলি, x belongs to z। z কেন লিখলাম তোমাদের প্রশ্ন হতে পারে। z মানে পূর্ণ সংখ্যা। যদি প্লাস এবং মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মনে করতে হবে প্লাস মাইনাসের মান থাকে মানে সেটি পূর্ণ সংখ্যা। তাহলে z কি? পূর্ণ সংখ্যা। এরপরে তুমি যদি খেয়াল করো যেখানে বলতে পারো x এর মান
-3 এর সমান হতে পারে অথবা বড়। তুমি এটা বলতে পারো যে 1 থেকে ছোট অথবা সমান হতে পারে। তার মানে -3 থেকে x এর মানটা হবে বড় অথবা সমান। আবার তুমি বলতে পারো কি 1 থেকে ছোট অথবা সমান। আরো বলতে পারো তুমি -3 এর সমান অথবা বড় x এর ভ্যালুটা। তুমি আবার এটা বলতে পারো যে 2 থেকে ছোট, সেটা বলতে পারো, কোনো সমস্যা নাই, শর্ত ওকে। তুমি আবার বলতে পারো যে -4 থেকে x এর ভ্যালুটা হবে বড় এবং 2 থেকে ছোট, সেটাও রাইট। তার মানে তুমি যাই শর্ত সাজানো কেন সেটাই তোমার জন্য রাইট হবে। তার মানে এখানে 3টে শর্তই রাইট। তুমি যে কোনো একটা লিখবা, 3টা অবশ্যই লিখবা না, যে কোনো একটা লিখবা। তাহলে ক প্রশ্ন আশা করি বুঝে গেছো। খুবই সহজ একটা কোশ্চেন ছিল। চলো আমরা এখন খ নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি কথা না বলে। খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর এর মান নির্ণয় করার জন্য। খুবই সহজ। তুমি যদি একটু খেয়াল করো, তোমাকে এখানে মান বলা আছে, কি কি দেওয়া আছে দেখো, যে আর অন্যটি। তার মানে আমি প্রশ্নটা একটু লিখে দিই সুবিধার জন্য। তাহলে আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু 0। দেখছো কত সুন্দর করে শর্তটা বলে দিচ্ছে, দিয়ে দিলাম। ওকে, এরপরে কাজটা কি, এর ভ্যালুগুলা যেখানে বলা হয়েছে কি a ইকুয়ালস টু -3, -2, -1, 0, 1। ওকে, এর ভ্যালুগুলো আমরা জানি। তোমাদের সবসময় মনে রাখতে হবে শর্তের দিকে ফোকাস দিতে হবে সবচেয়ে বেশি। এখানে শর্তের উপর ডিপেন্ড করে প্রত্যেকটি ঘর তৈরি হবে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে দেখো শর্তটা কি দেওয়া ছিল, x - y + 2 = 0। আমি সাজিয়ে লিখতেছি না, তোমরা একটু সাজিয়ে লিখে নিবা। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পাবো কি y - 2, কারণ ইকুয়ালের একটা সাইডে যদি লেফট হ্যান্ড সাইড থাকুক, রাইট হ্যান্ড সাইডে থাকুক, একটা সাইড থেকে অন্য সাইডে গেলে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এরপরে তুমি যদি দেখো তাহলে কি করতে হবে, একটি বক্স করে ফেলবা। বক্স করা শেষ। 1 2 3 4 5 6 7। আমি 7টা ঘর করছি, 7টা ঘর লাগবে কিনা আমি জানি না, এটা তোমরা জানো। কেমনে জানো একটু খেয়াল করো। এর উপাদান যতগুলো থাকবে ততগুলো ঘর করলেই হয়ে যাবে। এর থেকে একটা বেশি করবা কেন, কারণ x এবং y লিখতে হবে তোমাকে। তাহলে 1 2 3 4 5, তার মানে 5 জায়গায় আমি 6 ঘর করলেই হয়ে যাবে, কিন্তু আমি একটু বেশি করলাম দেখার জন্য। তাহলে x y লিখলাম। যদি আমি x y লিখে দিই তাহলে এবারে দেখো মানগুলো একটু বসাই। তাহলে x এর মান এখানে ফার্স্টে কত আসছে 3, তার মানে আমরা y এর জায়গায় বসাবো, এই যে y এর মানের জায়গায় -3 বসাবো। তাহলে -3 যদি y এর জায়গায় বসাই কত আসে, -5। আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারো। এরপরে যদি -2 বসাই y এর জায়গাটাতে, এই যে y জায়গাটাতে, তাহলে কত আসবে, -4। -1 বসাইলে -3। এরপরে যদি আমরা 0 বসাই -2, যদি আমরা 1 বসাই -1, আমরা এই মানগুলো পাই। এই যে বললাম যে এক্সট্রা একটা ঘর চলে আসবে, সেটা বুঝে গেছো যে এক্সট্রা এটা ঘর চলে আসছে, তাহলে এটা আমরা মুছে দিতে পারি। ঠিক আছে, ওকে, তোমরা অলরেডি বুঝে গেছো আশা করি। তাহলে এখন আসো আমরা কি করব, আমরা জানি ফার্স্টে যে মানটা থাকে সেটা x এর মান, পরে যে মানটা থাকে সেটা কার মান, y এর মান। তাহলে x y এর মান বা এটাকে আরো দ্বারা প্রকাশ করে দিতে পারি। তুমি যদি একটু খেয়াল করো তাহলে কি কি মান আসে, -5, -3, -4, -2, -3, -1, সরি ওকে, -2, 0, আর কত আসে, -1, 1। ঠিক আছে, তাহলে এই যে মানগুলো আসলো এগুলো কি কঠিন না, কঠিন না, তোমরা অলরেডি এগুলো জানো, কিন্তু তারপরও তোমরা এগুলো অ্যাপ্লাই করতে জানো না। এখন দেখতে হবে যে এখানে এর ভ্যালুগুলোর বাইরে কোনো ভ্যালু আসছে কিনা। যদি এর ভ্যালু থেকে বাইরে কোনো ভ্যালু আসে তাহলে সেগুলো কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে একটু খেয়াল করো, এই যে 5, তুমি যদি একটু দেখো এই যে 5 -5, এটা কি -5 কি এর ভ্যালুর ভিতরে ছিল না, যদি না থাকে সেটি গ্রহণযোগ্য নয়। তার মানে এই ঘরটা কি নয়, গ্রহণযোগ্য নয়। এই যে -4, এটাও গ্রহণযোগ্য নয়, কারণ -3 সর্বনিম্ন। তাহলে এই ঘরটাও কি নয়, গ্রহণযোগ্য নয়, এই ঘরটাও গ্রহণযোগ্য নয়। বাকি 3টা মান কি গ্রহণযোগ্য। তাহলে মানগুলো একটু লিখে ফেলি আমরা। -3, -1, এরপরে কত লিখবো, -2, 0, -1, 1। তার মানে নির্ণয় আর এর মান আমরা
কি পাই? -3, -1, -2, 0, -1, 1 এগুলো পাই। এখন ডোমেন কোনটা? এক্স এর যত ভ্যালু থাকবে সেগুলোকে আমরা বলবো ডোমেন, ওয়াই এর যতগুলো ভ্যালু থাকবে সেগুলোকে বলবো রেঞ্জ। তাহলে এখানে দেখো এক্স এর ভ্যালুগুলো, তার মানে ডোমেন আমরা লিখে ফেলি, ডোমেন এক্স এর ভ্যালুগুলো তুমি একটু দেখো। তাহলে এক্স এর ভ্যালু এই যে দেখো এখানে এক্স এর ভ্যালু -3, -2, -1 প্রত্যেকটি ঘরের জন্য। তাহলে মানগুলো লিখে ফেলি, -3, -2, -1। তার মানে নির্ণয় ডোমেন শেষ। অনেক কঠিন না? একবারে ইজি। তার মানে তোমরা মনোযোগ দিলেই তোমরা পারবে, আমি জানি। আর আমি জানি অলরেডি তোমরা পারো। আর যারা পারো না তারা এটা মনোযোগ দিয়ে কিন্তু করে নিবা। যারা পারো দরকার আরেকবার করে নাও তোমাদের ভালোর জন্য। ওকে, চলো আমরা এখন সর্বশেষ কোশ্চেনটা চলে যাই। এবং সর্বশেষ কোশ্চেনটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং এটা পারতেই হবে তোমাদেরকে। এই কোশ্চেনটা যদি তোমরা না পারো মনে করবা যে তুমি 4 মার্ক মিস করে ফেলবা 10-এর মধ্যে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে। কোশ্চেনটা দেওয়া আছে, দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ইনভার্স 2। এই ইনভার্স দেখে তোমরা ভয় পেয়ে যাও, ভয় পাওয়ার কিছু নাই। এটা মানেই হলো যে এফ অফ 1/x স্কোয়ার, মানে মাইনাস দেওয়া মানে 1 ব্র্যাকেটের মানগুলো চলে যাওয়া। যদি এখানে -2 না থাকে, যদি -3 থাকতো তাহলে আমি এখানে 1/x³ লিখতাম। যদি 4 থাকতো 1/x⁴ লিখতাম। কথা ক্লিয়ার? তোমরা বুঝে গেছো অলরেডি। চলো আমরা এখন করি, খুবই সহজ। তাহলে দেখো তোমার ফাংশন অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে? 1 + x³ + x⁶ ডিভাইড বাই x³। তোমার কাজ এই যে ধরো আমি লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, এফ অফ লেফট হ্যান্ড সাইডে কি আছে? এফ অফ এক্স স্কোয়ার। তাহলে এফ অফ এক্স স্কোয়ার, তার মানে এক্স যত জায়গা আছে সব জায়গায় আমরা কি বসাবো? এক্স স্কোয়ার বসাবো। তাহলে এক্স স্কোয়ার, এই দেখো এক্স এর যে ভ্যালুটা ছিল, এই যে এক্স এর জায়গাটাতে আমি এক্স স্কোয়ার বসালাম, কিন্তু এর উপরে কিউব ছিল, তাহলে কিউবটা দিয়ে দিতে হবে। প্লাস এক্স এর জায়গায় কি বসাবো? এক্স স্কোয়ার, এর উপরে কিউব, ডিভাইড বাই এক্স স্কোয়ার, এর উপরে কিউব। ওকে, তাহলে নর্মাল ক্যালকুলেশন করে ফেলি। নিচে আসে x⁶, 3 দুগুণে 6, 1 প্লাস 3 দুগুণে কত? এই যে দেখো 3 2 গুণ করলে 6, x⁶ প্লাস, সরি এখানে 6 ছিল, 6 দুগুণে কত? 12, x⁴ 12। ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে মান নির্ণয় হয়ে গেছে। অঙ্কটাই কঠিন না, অনেক সহজ। এখন আমরা চলো আর এটা রাইট হ্যান্ড সাইডের মানটা নির্ণয় করে ফেলি, খুবই সহজ। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে বলছে এফ অফ 1/x² এর মান নির্ণয় করা। তাহলে 1/x² এর মান অলরেডি তোমরা নির্ণয় করতে পারো। যারা পারো না মনোযোগ দিয়ে দেখো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই অঙ্কটা একটু বড় হয়, এখানেই বড়টা হয়। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখো। 1 প্লাস, তাহলে x এর জায়গায় কি বসাবো? x² কিউব, প্লাস x এর জায়গায় কি বসাবো? x², এর উপরে 6, ডিভাইড বাই x এর জায়গায় কি বসাবো? x², এর উপরে যা থাকবে তাই। এই যে দেখো আবার আমরা এই শর্তের মধ্যে বসাচ্ছি, কিন্তু এই যে খেয়াল করো, এই যে শর্তটা, এই শর্তটার উপরে কিন্তু বসাতে হবে রাইট হ্যান্ড সাইড, লিখে রাখবা। আমি শর্টকাটে একটু করতেছি তোমাদের ভালোর জন্য। ওকে, তাহলে দেখো কি আসে, 1 প্লাস 1/x⁶ প্লাস 1/x⁴ ডিভাইড বাই 1/x⁶। ওকে, দেখছো কত সহজ। এখন কাজ খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গাটা কি করবা? এটা লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। তাহলে চলো লসাগুটা করে ফেলি। তোমরা যদি লসাগু করো কি আসে দেখো, নিচের মানটা নিচে রেখে দিই x⁶, আর উপরে লসাগু করলে কত আসে? x⁴ তাহলে তুমি যদি দেখো এই x⁴ দ্বারা 1 কে যদি তুমি গুণ করো কত আসবে? x⁴ আসবে। প্লাস তুমি যদি দেখো x⁶ দ্বারা তুমি যদি x⁴ কে ভাগ করো কত আসবে? x⁶ আসবে। তাহলে 1 × x⁶ মানে কত? x⁶। প্লাস x⁴ দ্বারা যদি x⁴ কে তুমি যদি ভাগ করো তাহলে কত আসবে? 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত আসবে? 1 আসবে। তুমি অলরেডি জানো যে ভাগের উপরে যে মানটা থাকে সেটা সবসময় আগে বসে। ভাগের জন্য আমরা গুণ দিই, গুণ দিলে কি হয়? নিচেরটা উপরে যায়, উপরেটা নিচে আসে। একটু দেখো, তাহলে x⁴ প্লাস x⁶ প্লাস 1 ডিভাইড বাই x⁴। দেখো ভাগের এই যে ভাগের উপর অংশটা আমি আগে লিখছি। এখন ভাগের যে পর নিচের অংশটা ছিল সেটা ভাগের জন্য আমি কি দিব? গুণ দিব। তাহলে গুণ দিলে নিচেরটা উপর, উপরটা নিচে। তাহলে x⁶ উপরে চলে গেল, 1টা নিচে চলে গেল। তাহলে এখানে আছে 6টা, এখানে আছে 12টা, কাটাকাটি করলে কয়টা থাকবে? 6টা। দেখছো কত ইজিতে হয়ে গেছে। তাহলে x⁴ প্লাস x⁶ প্লাস 1 ডিভাইড বাই x⁶।
দেখো এখন লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান দুইটাই সমান হয়ে গেছে। তার মানে কি শর্তটা আমরা অলরেডি দেখাই ফেলেছি, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান কি বলে দিব, রাইট হ্যান্ড সাইড বলে দিব। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই দুইটা সৃজনশীল তোমরা মনোযোগ দিয়ে করবা, ইনশাল্লাহ তোমরা 10-এ 10 পাবা। বেস্ট অফ লাক।